নমস্কার বন্ধুরা, আমি আবার আপনাদের কাছে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমার নাম দীপ্তেন ঘোষ। আমি একজন কম্পোজিট ইন্স্যুরেন্স এজেন্ট, IRDA দ্বারা স্বীকৃত। আমি জেনারেল ইন্স্যুরেন্স করে থাকি, লাইফ ইন্স্যুরেন্স করে থাকি এবং হেলথ ইন্স্যুরেন্সও করে থাকি। বন্ধুরা, আজ আমি কথা বলবো হেলথ ইন্স্যুরেন্স নিয়েই, বিশেষ করে যাদের বয়স 50 পার করে গেছে তাদের নিয়ে, এবং তারা যে 10টা মিস্টেক করে থাকেন সেই নিয়ে আজকে আমি কথা বলবো। সবার আগে আমি আপনাদের বলি, আপনারা তো জানেন বা দেখছেন যে এই মেডিকেল কস্ট ইনফ্লেশন, ইয়ার অন ইয়ার, বছরের পর বছর মেডিকেল কস্ট কিভাবে বাড়ছে। যখন প্যান্ডেমিক শুরু হয়নি, মানে কোভিডের কথা বলছি, তার আগে 10%-এর নিচে ছিল। সেই বছরে দেখা গেল 10 থেকে 11%। এখন কত জানেন? 15% টাচ করে ফেলেছে। তো ইয়ার অন ইয়ার 12 থেকে 15% যদি আমার এরকম ভাবে ইনক্রিজ করতে থাকে, তাহলে এটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এবং আজকের ডেটে আমি যদি দেখি, অন অ্যান অ্যাভারেজ একটা হসপিটালাইজেশন কস্ট কিরকম হতে পারে। আমি এগুলো সব বেসরকারি হসপিটালের কথা বলছি, আমি কোনো সরকারি হসপিটালের কথা বলছি না। একটা হার্ট সার্জারি 3 থেকে 8 লাখ টাকা খরচা হয়, ডিপেন্ডিং অন দ্য কেস। ক্যান্সারের ট্রিটমেন্ট 10 থেকে 25 লাখ টাকা খরচা হয়। ওই জয়েন্ট রিপ্লেসমেন্ট, নি জয়েন্ট বা ওই ধরনের জয়েন্ট রিপ্লেসমেন্ট সহজেই দেখা যাচ্ছে 4 থেকে 8 লাখ টাকা খরচা হয়। কোনো কারণে এই বয়সের মানুষেরা, যাদের 50-এর ওপর বয়স, যদি আইসিইউতে থাকেন, আইসিইউর জেনারেল কস্ট হচ্ছে 30,000 টাকা অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন। তার মানে আপনারা বুঝতে পারছেন, আপনি যে ইন্স্যুরেন্সটা কভারেজ নিচ্ছেন, একটা যদি আপনার কোনো মিস্টেক হয় এবং সেই মিস্টেকের জন্য ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ক্লেম দেবে না এবং আপনার নিজের পকেট থেকে যাবে, তাতে কি হবে? আপনি আর যে প্ল্যান করেছেন, যারা হয়তো 50 পার করেছেন, এখনো 8-10 বছর বাকি আছে রিটায়ার করতে, একটা রিটায়ারমেন্ট সেভিংস প্ল্যান করেছেন, এই ঘটনার জন্য সম্পূর্ণ উড়ে যেতে পারে, খরচা হয়ে যেতে পারে। বা যারা রিটায়ার্ড, তাদেরও তো সেভিংস আছে সংসার চালানোর জন্য, তাদের নিজেদের খরচের জন্য, সেই সেভিংসও চলে যেতে পারে। সুতরাং আমি এটাকে বলতে চাইছি, ইটস এ সাইলেন্ট থ্রেট টু আওয়ার সেভিংস। আপনি একটা ইমাজিন করুন, আপনি প্রিমিয়াম দিচ্ছেন 30 থেকে 60,000 টাকা প্রতি বছর, এবং যার যেরকম এজ সেই অনুযায়ী হয়। কিন্তু আপনি যখন হসপিটালাইজড হলেন, দেখা গেল আপনার ক্লেম রিজেক্ট হয়ে গেল, কোনো একটা পার্টিকুলার কারণ হয়তো হয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি বললো না এটা কভারেজ, বা আপনার প্রি এক্সিস্টিং ডিজিজ নিয়ে কোনো একটা আছে, বা অন্য কোনো একটা প্রবলেম। সেই ক্ষেত্রে কি হবে? সম্পূর্ণ পয়সাটা, ওই যে খরচটা, আপনাকে বিয়ার করতে হবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা না টেনে একটু যদি মনোযোগ দিয়ে দেখেন, আমি 10টা জেনারেল মিস্টেকের কথা বলবো, যেগুলোকে আমাদের নজর দেওয়া উচিত ইন্স্যুরেন্স করানোর সময় বা রিনিউয়াল করানোর সময়। মিস্টেক নাম্বার 1, আমরা কি করি বেশিরভাগ ক্ষেত্রে, আমরা যে হেলথ ইন্স্যুরেন্সে প্রিমিয়াম সবচেয়ে কম, ওটাকে কিনি। কিন্তু সব থেকে কম প্রিমিয়াম অ্যামাউন্ট, জেনে রাখবেন, বেশিরভাগ ক্ষেত্রে বেস্ট কভারেজ দেয় না। সুতরাং এটা একটা বড় মিস্টেক। মিস্টেক নাম্বার 2, আমরা ইন্স্যুরেন্স করাচ্ছি, কিন্তু করাবার সময় আমরা 3টে জিনিস দেখি না। অথচ খেলা ঠিক আছে, চলে যাবে, কিন্তু না। পিডি, প্রি এক্সিস্টিং ডিজিজের যে ওয়েটিং পিরিয়ড, এক একটা ইন্স্যুরেন্স কোম্পানি এক এক ধরনের ওয়েটিং পিরিয়ড দিয়ে থাকে এক একটা ডিজিজের জন্য, এক একটা শ্রেণী বা একটা ক্লাসিক ডিজিজের জন্য। আপনার যে স্বাস্থ্য, আপনি আপনার স্বাস্থ্যটা জানেন। আপনি জানেন যে আমার এই ডিজিজটা আছে, আমি এটাকে ডিক্লেয়ার করেছি, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি বলছে যে তোমাকে 3 বছর ওয়েট করতে হবে, 2 বছর ওয়েট করতে হবে। আমার সেক্ষেত্রে কি করা উচিত? আমার এটা সার্ফেস আউট করতে পারে, আমার একটা প্রবলেম হতে পারে। আমি সেক্ষেত্রে কি করবো? যাতে ওই ওয়েটিং পিরিয়ডটাকে কমানো যায়, তার জন্য আমি একটা চেষ্টা করবো, তার জন্য যে অ্যাড অন নিতে হবে, আমাকে নিতে হবে। আমরা সেই মিস্টেকটা করে থাকি। আবার কোনো স্পেসিফিক ডিজিজের ওয়েটিং পিরিয়ড আছে, সেটাও আমাদের কিন্তু যখন ইন্স্যুরেন্স কভারেজ নিচ্ছি অনেক সময় দেখি না, সেটা আমাদের দেখা উচিত, ভালো করে দেখা উচিত। সেই মিস্টেকটা আমরা করে থাকি। আর এটা হচ্ছে ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড। ওই যে একটা ধরুন ইনিশিয়াল ওয়েটিং 30 ডেজ, বা এক একটা ইন্স্যুরেন্স কোম্পানির এক এক রকমের কন্ডিশন থাকে, এটাকে খুব ভালো করে দেখে নেওয়া উচিত যে এটা আমার ক্ষেত্রে এটা রিয়েলি শুট করে কি করে না। তারপরে আমি আসছি মিস্টেক নাম্বার 3-এ। 3 নম্বর মিস্টেক আমরা কি করে থাকি,
আমরা যখন ইন্স্যুরেন্স নিই, এটা কিন্তু আমরা অনেকেই করে থাকি, সেটা হচ্ছে আমরা ডিসক্লোজ করি না ঠিক মতো ডিজিজ আমাদের কি আছে। আমাদের হয়তো ব্লাড প্রেশার আছে, যখন জিজ্ঞেস করা হলো যে আপনার কি ব্লাড প্রেশার আছে, না আমার নর্মাল, কিন্তু অ্যাকচুয়ালি আছে। আমার হয়তো ডায়াবেটিস আছে, ডায়াবেটিস আছে, আমি ওটাকে ডিসক্লোজ করলাম না। আমার কোনো একটা হার্ট ডিজিজ আছে, তার জন্য আগে ট্রিটমেন্ট হয়েছে, আমি ডিসক্লোজ করলাম না। আমার হয়তো স্মোকিং হ্যাবিট আছে, অনেকে ভাবে স্মোকিং হ্যাবিটটা বললে ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স দেবে, দেবে না। এই ধারণা সম্পূর্ণ ভুল। আপনাকে ডিসক্লোজ করতে হবে যে আমি স্মোক করি, আমি এতগুলো সিগারেট প্রতিদিন বা অ্যাভারেজে উইকে এতগুলো সিগারেট আমি আমি ধূমপান করে থাকি, এবং আপনাকে ডিসক্লোজ করতে হবে। আমি যদি আগে কোনোদিন হসপিটালাইজ হয়ে থাকি, আমি ওটা অনেক সময় আমরা কি করি, ডিসক্লোজ করি না, না কোনোদিন হয়নি। কিন্তু কোনো কারণে যদি ক্লেম আসে, যদি ধরা পড়ে যায় এটা হয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে হয়তো পুরো ক্লেম নাও দিতে, এটা কিন্তু একটা বড় মিস্টেক। এবার আসছি মিস্টেক নাম্বার 4-এ। আমরা কি করি যে ঠিক আছে এতটা প্রিমিয়াম লাগবে, আমরা কি করলাম, উই আর বাইং টু লিটল সাম ইন্স্যুরেন্স। যেটা আপনাকে বলছিলাম, মেডিকেল কস্ট ইনফ্লেশন ইয়ার অন ইয়ার 12 থেকে 15%। এটা একটা ঘটনা। আর একটা হচ্ছে কভারেজ। কি কভারেজ আমি পাচ্ছি, আমার যে কভারেজটা দরকার সেটাই তো আমি নেবো। আমি সেই জায়গায় যদি দেখি যে না আমি সস্তায় পাচ্ছি, এটা না হলেও চলবে, কিন্তু অ্যাকচুয়ালি আমার যখন দরকার আমি ক্লেম করলাম, আমি পেলাম না, এটা একটা বড় ব্যাপার। মিস্টেক নাম্বার 5, সাবলিমিট আমরা দেখি না। ইন্স্যুরেন্স যখন আমরা নিচ্ছি, হেলথ ইন্স্যুরেন্স, একটা ক্যাপিং থাকে, দেখবেন রুম রেন্ট ম্যাক্সিমাম এত টাকা প্রতিদিন, আইসিইউ যদি থাকেন এত টাকা করে পার ডে, ক্যাটারাক্ট অপারেশন যদি করাতে হয়, ক্যাটারাক্টের জন্য হয়তো আপনি ম্যাক্সিমাম 20,000 টাকা 30,000 টাকা পেলেন, আপনাকে দেখতে হবে যে এই টাকাটা সাফিসিয়েন্ট কিনা। সেই মিস্টেকটা আমরা করি, যা দিল নিয়ে নিলাম। জয়েন্ট রিপ্লেসমেন্ট, যেটা আপনাদের আমি আগেই বলছিলাম, যে তাতে কত লিমিট দেওয়া রয়েছে। মডার্ন ট্রিটমেন্ট দেখবেন, ওই আইআরডি এর একটা ডিক্লেয়ার করা এই 12টা মডার্ন ট্রিটমেন্ট রয়েছে। সেই মডার্ন ট্রিটমেন্টের কি সাব লিমিট রয়েছে, যে ধরুন আপনার সাম ইনসিওর্ড হচ্ছে 10 লাখ টাকা, কিন্তু মডার্ন ট্রিটমেন্টের জন্য বললে আমি 2 লাখ টাকার বেশি দেবো না বা 3 লাখ টাকার বেশি দেবো, সেটা আপনার পোষাবে? আপনার কি ধারণা আছে কত খরচা হতে পারে? সেগুলোকে আপনাকে ধারণাটা নিতে হবে, এক্সপার্টের সঙ্গে কথা বলতে হবে, কি খরচা হতে পারে সেই ক্ষেত্রে যদি এরকম হয়। মিস্টেক নাম্বার 6, আমরা চেক করি না। কি চেক করি না? ক্যাশলেস হসপিটালাইজেশন। আমরা ভাই বাই ডিফল্ট থাকবে, না নাও হতে পারে। হয়তো আপনি এমন একটা কোনো জায়গায় থাকেন, তা আপনার কাছাকাছি কোনো নেটওয়ার্ক হসপিটাল নেই, বা থাকলেও ক্যাশলেসে ভর্তির সুযোগ নেই, সেটা আমাদের একটুখানি দেখতে হবে। তারপরে যেটা বলছিলাম এক্ষুনি, যেটা এই নেটওয়ার্ক স্ট্রেংথ, যে একটা ইন্স্যুরেন্স কোম্পানি প্যান ইন্ডিয়া বেসিসে কি নেটওয়ার্ক স্ট্রেংথ আছে, আপনি যে রাজ্যে বাস করেন, যে শহরে বাস করেন, কি স্ট্রেংথ আছে, আপনার কাছাকাছি জায়গায় যে হসপিটালগুলো রয়েছে, ওই ইন্স্যুরেন্স কোম্পানি যেখান থেকে আপনি ইন্স্যুরেন্স নিয়েছেন, সেই বা নিচ্ছেন বা নেবেন, সেখানে ওদের যে নেটওয়ার্ক দেখিয়েছে, আমাদের এই নেটওয়ার্ক হসপিটালগুলো রয়েছে, সেগুলো পরে কিন্তু এটা না দেখলে, যখন অ্যাকচুয়ালি দরকার, যদি দেখা গেল যে না আপনার বাড়ির কাছাকাছি 5 বা 10 কিলোমিটারের মধ্যে কেউ নেই, বা 2 কিলোমিটারের মধ্যে, যত কাছাকাছি হবে তত ভালো। এক একটা এক এক রকমের স্পেশালাইজড হসপিটাল রয়েছে এক একটা রোগের চিকিৎসার জন্য, সেগুলো আমাদের দেখা উচিত। এবং ক্লেম সেটেলমেন্ট সাপোর্ট, ইন্স্যুরেন্স কোম্পানি কি ধরনের সাপোর্ট ইনফ্রাস্ট্রাকচার আছে, কিভাবে ওরা ক্লেম সেটেলমেন্ট করে, এগুলো আপনাকে আগে থেকে জেনে রাখতে হবে। মিস্টেক নাম্বার 7, আমরা ব্লাইন্ডলি বিলিভ করি যে ইন্স্যুরেন্সটা বিক্রি করছে, ধরুন থ্রু এজেন্ট বা তাদের কোনো রিপ্রেজেন্টেটিভ, বা ইন্স্যুরেন্স কোম্পানি তাদের যে ব্রোশিওর রয়েছে, এখন তো সবাই টেক স্যাভি, সবাই গুগলে সার্চ করে দেখছেন, আমরা ওটা ব্লাইন্ডলি বিলিভ করছি, কিন্তু অ্যাকচুয়াল ডকুমেন্ট কি বলছে আমরা হয়তো দেখি না। আমরা হয়তো প্যাম্পলেটস এর উপর দিয়ে গেলাম, ব্রোশিওরের উপর গেলাম, বা আমার যে অ্যাডভাইজার তার উপরে দিলাম, কিন্তু আমাকে তো চেক করে দেখতে হবে যে কথাটা যেটা বলছে সেটা ঠিক কি না। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ইন্স্যুরেন্সের ওই প্রোডাক্ট বা ওই প্ল্যানটা বিক্রি করার জন্য কিছু একটা বলেছে, বা অ্যাকচুয়ালি যখন ঘটনা ঘটেছে হসপিটালাইজ হয়ে দেখা গেল ওটা কভারই করে না। সেইটা একটা বড় ব্যাপার। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমি যেখানে বলছি এভরি পার্সনস হেলথ প্রোফাইল ইজ ডিফারেন্ট, আপনি স্ক্রিনে দেখেন। কেন এই কথাটা বলছি, যে ওর এরকম ভাবে অমুকজন এই ইন্স্যুরেন্সটা নিয়েছে, আমারও সেরকম ভাবেই নিলে ভালো হয়, বা আমার ভাই এরম ভাবে নিয়েছে করবো, আমার বন্ধু এরম ভাবে নিয়েছে করবো না। পার্সন টু পার্সন হেলথ প্রোফাইল কিন্তু ডিফারেন্ট, সুতরাং আপনার রিকোয়ারমেন্টটাও ডিফারেন্ট হবে। এটা আমাদের এই একটা বড় মিস্টেক আমরা করে থাকি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। মিস্টেক নাম্বার 8,
আমরা কিনে ফেলি কিছু না বুঝেই, প্রিমিয়াম দিয়ে দিলাম, আমরা দেখলাম না চেক করে যে কো পেমেন্ট কি আছে। হয়তো ওই বয়সে আমাদের যে, আমি যে বয়সটা বলছি 50-এর পর বা তার উপরে, বা আপনার 60-70s যে কো পেমেন্ট, হয়তো দেখা গেছে ওখানে লেখা আছে যে যদি কোনো ক্লেম হয় 30% কো পেমেন্ট, 30%। এই আপনার বিল হলো 10 লাখ টাকা, আপনাকে 3 লাখ টাকা বিয়ার করতে হবে, আপনার কাছে সেই সময় নাও থাকতে পারে। কো পেমেন্ট এরমও আছে যেটা 10% আছে, কিছু কিছু ক্ষেত্রে আছে কো পেমেন্ট নেই, নীল। সুতরাং এটাকে চেক করতে হবে। ডিডাক্টেবলস, ডিডাক্টেবলস হচ্ছে কিরকম জানেন? যারা জানেন না তাদের জন্য আমি বলছি, যে আপনি একটা ইন্স্যুরেন্স পলিসি নিলেন, বললেন আপনার যাই ক্লেম হোক, ধরুন কো পেমেন্ট 0, আপনি, আপনার থেকে সেই সময় 50,000 টাকা কেটে নেব, কেটে পেমেন্ট করবো, ওই 50,000 টাকা আপনাকে দিতে হবে। আপনি ভাববেন এটা কি ধরনের ঘটনা? অ্যাকচুয়ালি কি হয়, যে আপনি যদি প্রথম থেকে ডিডাক্টেবলসটা এগ্রি করে থাকেন, তাহলে আপনার যে ক্যালকুলেটেড প্রিমিয়াম হয় না, ওটা কম হয়। কারণ প্রত্যেক মানুষের প্রত্যেক বছরে তার ক্লেম হয় না। অনেকে এইটা নিয়ে থাকেন। তারা জানেন এই 50,000 টাকাটা আমার ওই সময় যদি দরকার লাগে আমি ক্ষমতা আছে দিয়ে দিতে পারবো। কিন্তু অ্যাডভান্টেজ যেটা পায়, ইন্স্যুরেন্সটা নেওয়ার সময় প্রিমিয়াম ক্যালকুলেট করলে কো পেমেন্ট যদি, সরি, ডিডাক্টেবল যদি আপনার ডিক্লেয়ার করা থাকে যে আমি এত ডিডাক্টেবল আমি এগ্রি করছি, 50,000 টাকা বা 1 লাখ টাকা বা 20,000 টাকা, 30,000 টাকা, যে ইন্স্যুরেন্স কোম্পানির যে ধরনের মডেল আছে, আপনি, তাহলে আপনার প্রিমিয়াম অ্যামাউন্টটা কম হয়। এটা অনেক মানুষে করে থাকে। সেটাকেও চেক করে নিতে হবে। আমি যা হোক তা হোক আমি একটা অ্যাকসেপ্ট করে নিলাম, সেটা ঠিক নয়। পার্মানেন্ট এক্সক্লুশন, যেটা কোনোদিনই দেবে না ইন্স্যুরেন্স কোম্পানি, আমি দেখলাম না, আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, সেগুলো আমার চেক করা উচিত। রেস্টোরেশন বেনিফিট, রেস্টোরেশন বেনিফিট হচ্ছে কি, এটা একটা মডার্ন ফেসিলিটিস এসছে। ধরুন আপনার 20 লাখ টাকা সাম ইনসিওর্ড আছে, এমন একটা পলিসি বা একটা প্ল্যান নিলেন, তাতে বলা আছে যে আপনি কোনো কারণে যদি হসপিটালাইজড হন, আপনার যদি টোটাল সাম ইনসিওর্ড অ্যাকাউন্ট যদি এক্সস্টেড হয়ে যায়, আবার আপনাকে ওরা রেস্টোরেশন বেনিফিট দেবে। যদি ধরুন আবার এটা এক্সস্ট হয়ে গেল, আপনি আবার হসপিটালাইজড হলেন, আপনি আবার ক্লেম করতে পারেন। অনেকে বলে রেস্টোরেশন অ্যামাউন্ট, রেস্টোরেশন অ্যামাউন্ট কত পার্সেন্টেজ দেবে? পুরো সাম ইনসিওরটা দেবে, না তার অর্ধেক দেবে, না তার সে কি ভাগ দেবে, কি দেবে, সেটাকেও চেক করে নেওয়া উচিত। আর একটা হচ্ছে নো ক্লেম। এখন হচ্ছে কম্পিটিশনের যুগ, এত ইন্স্যুরেন্স কোম্পানি, এত হেলথ প্ল্যান তারা প্রোডাক্ট বাইরে নিয়ে আসছে আমাদের ক্রেতাদের জন্য, এত রকমের রিসার্চ চলছে। নো ক্লেম বোনাস, আপনি দেখলেন কেউ বললো যে ইয়ার অন ইয়ার যদি আপনার কোনো ক্লেম না থাকে আমি 25% দেবো, কেউ বললো 50%। আপনার এই প্রথম বছর করলেন, সেকেন্ড ইয়ার আপনি 50% পাবেন, থার্ড ইয়ারে 100% পাবেন, ফোর্থ ইয়ারে 150% পাবেন, ফিফথ ইয়ারে গিয়ে আপনি 200% পাবেন। এটাকেও চেক করে নেওয়া উচিত। মিস্টেক নাম্বার 9, ডিপেন্ডিং অন অনলি অন দ্য এমপ্লয়ার ইন্স্যুরেন্স। বন্ধুরা, আমরা যারা চাকরি করি, আমরা ভাবি আমাদের কোম্পানিতে একটা গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করছে 10 লাখ টাকা। জেনারেলি আমি দেখেছি স্ট্যান্ডার্ড হচ্ছে 5 থেকে 10 লাখ টাকা, কোনো কোনো ছোট কোম্পানির ক্ষেত্রে হয়তো একটু কম। জেনারেলি স্ট্যান্ডার্ড যে দাঁড়িয়েছে 10 লাখ টাকা। ওটা একটা ফ্লোটার ইন্স্যুরেন্স, মানে আপনি এবং আপনার পরিবার তার মধ্যে আছে, আর ঠিক আছে, এতে হয়ে যাবে। কিন্তু না বন্ধুরা, আমাদের ডিপেন্ড করা শুধু যে আমাদের এমপ্লয়াররা যে গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স দিচ্ছে তার উপর ডিপেন্ড করা একদম উচিত নয়। মনে রাখবেন, আফটার রিটায়ারমেন্ট আপনার এই কভারেজটা বন্ধ হয়ে যাবে। খুব কম কোম্পানি আছে তারা হয়তো কভারেজটা চালু রাখে, কিন্তু বেশিরভাগ কোম্পানি এই কভারেজটা বন্ধ করে দেয়। আপনার আপনার রিটায়ার হয়ে গেছেন, আর থাকবে না, বা আপনি কোনো কারণে চাকরি ছেড়ে দিলেন, অন্য একটা জায়গায় জয়েন করলেন, সেখানে হয়তো হেলথ ইন্স্যুরেন্স, এই মিস্টেকগুলো আমরা করে থাকি। বা হেলথ ইন্স্যুরেন্স থাকলে সেখানে তো 5 লাখ টাকার সাম ইনসিওর ফ্লোটার বেসিসে আছে, সেটা কি সাফিসিয়েন্ট? অবভিয়াসলি নয়। তাহলে আপনাকে এটা আলাদা করে নিয়ে রাখতে হবে। এটা কি দরকার? আপনার একটা পার্সোনাল পলিসির দরকার। এই মিস্টেকটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি যেটা শেষ মিস্টেকের কথা বলবো সেটা হচ্ছে বাইং ডাইরেক্টলি উইদাউট প্রফেশনাল অ্যাডভাইস। আমরা অনেকে আজকাল এই ভুলটা করে থাকি, আরে অনলাইনে আমি ডাইরেক্টলি কিনে নেবো। আমি এরকম আমার অনেক কাস্টমার বা ক্লায়েন্ট রয়েছেন যাদের আমি দেখেছি, যারা আগে কিনে নিয়েছেন তারা নানা রকমের প্রবলেম ফেস করেছে। হয়তো একটা ওই যা হয় আর কি, কল এলো, বললো আমরা এই করছি সেই করছি, আমাদের এত কম খরচে হয়ে যাবে, আপনারা দেখুন, উনি কিনে নিলেন। অ্যাকচুয়ালি আপনার যখন হসপিটালাইজ হলেন, ক্লেম করার দরকার, আপনি দেখবেন গল্পটা আলাদা। আর তাছাড়া একজন এক্সপার্টের সঙ্গে এটা আলোচনা করে নেওয়াই উচিত। আপনার তো আর বেশি খরচ হচ্ছে না, অনেকের ধারণা অনলাইনে কম খরচ করে,
একদম নয়। ইন্স্যুরেন্স কোম্পানির একটাই ট্যারিফ। হয়তো এদিক ওদিক সেদিক করে দেখায় যে এটা কম, কিন্তু তা নয়। কারণ আপনার একটা অ্যাডভাইজারের থ্রু দিয়ে নেওয়া, একটা এজেন্টের, নলেজেবল এজেন্টের থ্রু দিয়ে এটা নেওয়া উচিত। সেক্ষেত্রে কি হয়, অ্যাডভাইজার কি করে, কম্পেয়ার করে আপনাকে দিতে পারবে কি কি ফিচার্স আছে, প্রিমিয়াম কত হবে, ওয়েটিং পিরিয়ড কত, আর ক্লেম এক্সপিরিয়েন্স কোম্পানি ওয়াইজ কিরকম আপনাকে একটা পিকচার দিতে পারবে। এছাড়া আরো অনেক ডিটেলস অ্যাডভাইজার আপনাকে দিতে পারবে। বন্ধুরা, এই কতগুলো চেক লিস্ট আছে, সেই চেক লিস্টগুলো আমাকে একটু দেখতে হবে, যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। আপনারা যখন ইন্স্যুরেন্স কভারেজ নেবেন, ডিক্লেয়ার করুন আপনার যা ডিজিজেস আছে, অল ডিক্লেয়ার। এটা কোনো কিছু লুকিয়ে রেখে কোনো লাভ হবে না, বিপদ আপনারই হবে পরে গিয়ে। আপনি ওই ক্ষতিপূরণ পাবেন না। আপনাকে অ্যাডিকুয়েট সাম ইন্স্যুরেড সিলেক্ট করতে হবে যে কিরকম হয়। হয়তো টাকাটা বেশি হতে পারে, কিন্তু মনে রাখবেন অসুস্থ হলে আপনার পকেট থেকে তার 10 গুণ বেশি টাকা চলে যায়। আপনাকে ওয়েটিং পিরিয়ড চেক করতে হবে, যেটা আমি আগে বললাম। নেটওয়ার্ক হসপিটাল কি আছে সেটাকেও দেখতে হবে। মডার্ন ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস কি রয়েছে ওই পলিসির মধ্যে, যে 12টার মডার্ন ট্রিটমেন্ট যেটা আইআরডি এর একটা লিস্টে আছে, বা তার বাইরে কিছু থাকলে কি দিচ্ছে না দিচ্ছে আপনাকে দেখে নিতে হবে। রেস্টোরেশন বেনিফিট কি রয়েছে, আপনি যে টাকার সাম ইন্স্যুরেড নিচ্ছেন তার জন্য যে প্রিমিয়াম দিচ্ছেন, ওই পলিসিতে রেস্টোরেশন বেনিফিট অফার করছে কি করছে না, চেক লিস্টে আপনাকে ওটা চেক করে নিতে হবে। আবার হচ্ছে অ্যানুয়াল হেলথ রিভিউ, ওটা একটা বড় ঘটনা। অনেক পলিসি কি করে, অ্যানুয়ালি একটা আপনার হেলথ চেক ফেসিলিটি দেয়। সেটা আগে থেকে আপনি বুঝতে পারবেন যে আমার বিভিন্ন প্যারামিটারে ঠিক আছে, আমার স্বাস্থ্যের এই অবস্থা। এটা বেশিরভাগ ইন্স্যুরেন্স কোম্পানি দেয়, তবে সবকটা প্ল্যানের ক্ষেত্রে নয়, সেটা সাম ইন্স্যুরেন্সের উপর নির্ভর করে। তো বন্ধুরা, আমি এই 10টা মিস্টেক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের সাহায্য করতে পারি, আপনাদের অনেক রকম অপশন নিয়ে কথা বলতে পারি, ডিটেল আলোচনা করতে পারি। আশা করি উপকৃত হবেন। যারা সিরিয়াসলি প্যাকেজ কিনতে চান আপনাদের পুরো কভার করার জন্য, বিশেষ করে যাদের 50+ বয়স, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার, আবার পরের ভিডিওতে দেখা হবে।